আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি প্রেমের বাজিমাত। লিখনীতে রোজ ও রোষা, পাঠ ১৬। নিজের কেবিনে চুপচাপ বসে আছে কাজল খান। আজ তাদের বিবাহবার্ষিকী। সময়টা কেমন করে যেন অতীত থেকে বর্তমানে অনেক দূরে টেনে নিয়ে যায়। চারপাশে এত কিছু থাকলেও আজ যে ভীষণ একা। স্মৃতিগুলো শুধু নিঃশব্দ তার সঙ্গ দিচ্ছে। নারীর মন আল্লাহ তাআলা নরম করেই সৃষ্টি করেছেন। সেই নরম মনের সাথে সহ্য করার শক্তি, ভালোবাসা, গভীরতা আর নিঃশব্দ ত্যাগের গল্প। কাজল খানও তেমনই এক নারী। জীবনের কঠিন সময় তাকে ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। নিজের পড়ালেখা শেষ করেছে, সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে, সন্তানদের মানুষ করেছে একা হাতে। সমাজ কখনো প্রশ্ন তুলেছে, কখনো করুণা দেখিয়েছে, কিন্তু কাজল খান থেমে থাকেননি। ধর্ম তাকে শিখিয়েছে ধৈর্য, সমাজ তাকে শিখিয়েছে লড়াই, আর ভালোবাসা তাকে শিখিয়েছে অপেক্ষা করতে। স্বামী দূর থেকেও তার হৃদয়ে ছিল অটুট জায়গায়। কিশোরী বয়সের প্রেম, সেটা কি আর ভোলার মতো? সেও পারেনি এত মায়া কাটাতে। অভিমান ছিল, কষ্ট ছিল, তবুও প্রিয় মানুষটার প্রতি ভালোবাসা একটুও কমেনি। স্বামী তাকে ভুল বুঝেছিল, তবুও কাজল বারবার গেছে তার কাছে। অভিযোগ নিয়ে নয়, প্রমাণ দিতে নয়, সে গেছে ভালোবাসার দাবি নিয়ে। সে বিশ্বাস করেছিল একদিন সব ভুল ভেঙে সত্য ফিরে আসবে তার ভালোবাসার স্বামী। কিন্তু একদিন যখন শুনল তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তার একটি মেয়েও রয়েছে যাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিচ্ছে, আর বিন্দাস সংসার করছে, বিন্দাস সংসার করছে বউ বাচ্চা নিয়ে, সে বিশ্বাস করেনি কিছু সত্য চন্দ্র সূর্যের মতো অটুট। নিজের চোখে দেখে সে কত বিমূঢ় হয়ে গিয়েছিল। সেদিন কাজলের বুকটা যেন পাথর হয়ে গেল। কান্না আসেনি, অভিযোগও না, শুধু নীরব একটা ভাঙন তাকে ভেতর থেকে বদলে দিল। সে হৃদয়ে এতদিন অপেক্ষা করেছে, সেদিন সে শিখে গেল ভালোবাসা কখনো কখনো নিজের ভেতর চাপা দিয়ে বাঁচতে হয়। শুধু কাজল থামেনি, সন্তানদের জন্য, নিজের সম্মানের জন্য, আর মনে লুকিয়ে রাখা ভালোবাসার স্মৃতির জন্য সে এগিয়ে গেছে। নারী শুধু সংসার সামলায় না, সে সম্পর্ক বাঁচিয়ে রাখে, ভাঙা স্বপ্ন জোড়া লাগায়, আর নিজের না বলা কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটায়। কাজল সেসব নারীর প্রতিচ্ছবি, যারা নীরবে যুদ্ধ করে তবুও ভালোবাসতে অবমাননা করে না, ভালোবাসাকে অপমান করে না। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, জাওয়াদ, তুমি আমায় কেন বিশ্বাস করতে পারলে না? আর বিয়ে করে নতুন সংসার করছো, কিভাবে পারলে তোমার ভালোবাসাকে অপমান করতে? কিভাবে পারলে নিজের জীবনে অন্য নারীকে ঠাঁই দিতে? ও তার সংসার নিয়ে পড়ে আছে, তুমিও থাকো। কেন এখনো পড়ে আছো? তার মেয়ে আছে, খুব ভালো আছে, তাও কেন এখনো মনে করো তাকে? শামসুল আবার, এ লোক আবার এসেছে। শামসুল থেমে আবার বলে, তুমিও শুরু করো, যাও, তোমার জন্য আমি সব করতে রাজি। বলো, কি করতে হবে? কাজল সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ওই যে দেখো, উপরের পাখা আছে, ওটাতে রশি নিয়ে গলায় পেঁচিয়ে ঝুলে পড়ো। কাজল খানের কথায় শামসুলের মনোভাব পরিবর্তন হলো না। সে চেয়ার টেনে বসতে বসতে বলল, উফ, সুন্দরী কমলা, তোমার জন্য এত বছর অপেক্ষা করলাম, আর তুমি এখন আমায় ফাঁসিতে ঝুলতে বলছো? নট ফেয়ার সুন্দরী। কাজল মাথা চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, আমায় বিরক্ত করবি না শামসুল, এর ফল ভালো হবে না। আমি জানি আজ তোমার মন ভালো নেই, তাই সঙ্গ দিতে এসেছি। থেমে আবার বলে ওঠে শামসুল, আচ্ছা, আমি যে 10 বছর আগে জাওয়াদের সামনে বলেছিলাম আমি আর তুমি একা হয়ে গেছি, এই কথাটা রাখো। সে তো আমাদের শুভেচ্ছাও দিয়েছিল। সেদিন তুমি কিছুই বলনি কেন? দেখো, যাকে ভালোবাসলে সে ছেড়ে দিল হাত, আর যাকে অপছন্দের তালিকার বাইরে রাখো, আমি কিন্তু ছাড়িনি তোমায়। এখনো বোঝা যায় গভীর ভালোবাসার গভীরতা। কাজল কাজলের চোখ দুটো হিমশীতল হয়ে উঠল, তেজি কণ্ঠে বলল, যার উপর আমার বিশ্বাস নেই তাকে আমি কখনো সময় দেব না। যার থেকে
যার থেকে যায় থাকুক, কিন্তু বিশ্বাসের খেলা ভাঙা আর অবিশ্বাসের বিষ ছড়ানো মানুষ দুটোই আমার কাছে সমান ঘৃণার যোগ্য। একটাই কাতার, আর সেই কাতারে দাঁড়ানো দুজন একই রকম নিকৃষ্ট মানুষ, দুজন একই কাতারে ন- নরক পুরুষ। আমি যেতেই চাই না ফারুক, এই দেশটা আমার জন্য বিষাক্ত। তুই তো জানিস 10 বছর আগে গিয়ে কি দেখেছি। এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যাব? ও আমাকে খুব বাজেভাবে ঠকিয়েছে ফারুক, একবার না, দুবার। তুই এসব বাদ দে, আমার মেয়েটাকে এনে দে ফারুক, এনে দে। জাওয়াদ, দুই বন্ধু কথা বলছে, হ্যাঁ, তারা একই কাতারের মানুষ। ফারুক সাহেবের স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে যায় সংসার। বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায় বলে আর বিয়ে করেনি, কিন্তু তার সমবয়সী জাওয়াত খানকে এখনও দেখলে বোঝা যায় না তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে আছে। একবার নেপালে মেয়ের কলেজে গেলে স্যার ভেবেছিলেন ভাই বোন। সে লজ্জায় পর থেকে জাওয়াত ক্লিন শেভ করা বন্ধ করেছে, ছোট দাড়ি রাখে এখন। ফারুক সাহেব বন্ধুর পানে তাকিয়ে বলল, দোস্ত, আমি তোকে অনেক বছর ধরে দেখছি, তুই ভাবিকে ছাড়া ভালো নেই। একটা কথা বলি, ভালোবাসার মানুষ ভুল করলে তাকে ফিরিয়ে আনতে হয়, এভাবে ছেড়ে দিয়ে নয়। যাওয়ার দীর্ঘশ্বাস ফেলে, আমি কি করতাম, ও আমার দুনিয়া ছিল, ও সেটা জানে। ওই মহিলার জন্য আমি কি না করেছি, মদ, নেশা, কত কিছু করেছি একটু ভুলে থাকার জন্য, কিন্তু শেষে পারলাম কই? না পেরে আবার গেছি ওর কাছে, গিয়ে যা দেখেছি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ও যদি পতিতাও হতো তাও মেনে নিতে পারতাম, কিন্তু ও তো বারবার আমার হৃদয় ভেঙেছে। ফারুক প্রসঙ্গ ঘোরায়, মেয়ের তো ভালোই বয়স হয়েছে, আজ হেরার মা বেঁচে থাকলে হয়তো বিয়ে দিয়ে দিত, বা অন্তত ভাবতো। তোর মাথায় কিছু আছে এ বিষয়ে? জাওয়াদ একদম সোজা গলায় বলে, মেয়েকে বিয়ে দিলে আগে শর্ত, ঘর জামাই হলে বিয়ে দেব, নয়তো না। ফারুক হেসে ওঠে, মেয়ের জামাই কি তোর শেষ বয়সে সেবা করবে নাকি শালা? আমায় জ্ঞান দিচ্ছিস? তুই কর আগে। আমি তোর মতো হ্যান্ডসাম থাকলে 3টে বিয়ে করতাম। আমার মাথায় চুল নেই, আর তোকে দেখলে মনে হয় 36-38 বছরের বেশি না। তোর কথা মতো ওই সব অখাদ্য খেতাম, শহরে মেয়েদের লাইন লেগে যেত। এবার জাওয়াত খান হেসে ফেলে, সব মেয়ের জাদু, রুটিন না মানলে আমার খবর আছে, তাই তো এত ফিট। মেয়ে তোর ডুপ্লেক্স ডুপ্লিকেট বাই। দুই বন্ধু কথা বলতে থাকে। আসলে জাওয়াত খানের জন্য মেয়ের অভাব ছিল না কখনো, কিন্তু দুবার ধাক্কা খাওয়ার পর সে হেরাকে নিয়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছে। এখন মেয়েটার এই অবস্থা দেখে মানুষটা প্রায় পাগল। মেয়ের জন্য যে সব করতে পারে। কি হচ্ছে যেন? কোথায় নিয়ে যাচ্ছিস? নাবান, আন্টি, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। তোমার এই একঘুমে ছেলে যে ক্ষতের জায়গায় ড্রেসিং করাবে না তা আমি জানি, তাই নিয়ে যাচ্ছি। কাজল খানের দিকে তাকিয়ে কথাটা বলে জিনুক। ছেলের এই অবস্থা দেখে কাজল ভয় পেয়েছিল। দুই ছেলের গায়ে সে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। রাস্তাঘাটে কত ঝামেলা হয়েছে, নাবান ইচ্ছে মতো কত মানুষকে পিটিয়েছে, কিন্তু নাবানের গায়ে হাত তোলার সাহসও কারো হয়নি। আড়ালে কাজল চৌধুরী, লোকজন তাদের প্রোটেক্ট করে। গত রাতের কথা, লোকটার সাথে তোমার কি সম্পর্ক? তোমার অফিসে বারবার কেন আসে সে? আর কেন আমাকে কিডন্যাপ করলো? শামসুল লোকটার সাথে তোমার সম্পর্ক কি? ছেলের প্রশ্ন অ্যাডভোকেট কাজল খানিকটু হিমশীতল হয়ে যায়। তিনি শুনেছিলেন নাবান কিডন্যাপ হয়েছিল, কিন্তু ততক্ষণে নাবান বাসায় ফিরে এসেছে। নাবানের ধারণা তার মা সব জানে। তার মায়ের হাত সে যে কত লম্বা সেটা সে জানে। এই ছোট বিষয় বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবে না, সেটাও জানে। কিন্তু কাজল জানে না তার ছেলে আড়াল থেকে তাকে নজরদারি করে। তেমনি নাবানও জানে না তার পেছনেও মা নজর রাখে। দুজন দুজনকে আড়াল করে প্রোটেক্ট করে, কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না। নাবান আবারও জিজ্ঞেস করে, কি হলো? উত্তর দিলে না।
আমি নিজেই খুঁজে বের করব। অনেক দিন হাত রক্তাক্ত করিনি। এবার করব ভাবছি। এবার কাজল খান মুখ খোলে। না নাবান, তুমি কিছু করবে না। এটা আমার ঝামেলা। আমি সামলাবো। তুমি এর পেছনেও থাকবে না। জান কেন জানতে পারি? নাবান, না, না জানলেই ভালো হয়। কাজল, আর কেউ কাউকে ঘাটায় না। মাথায় ব্যান্ডেজ পাল্টাতে বললেও নাবান সাথে সাথে না করে দেয়। কাজল ছেলেকে নিয়ে চিন্তিত। গত রাতের কথা মনে করে চায়ে চুমুক দেয়। ঠিক তখনই ঝিনুকের কথায় সায় দেয় সে। কারণ যদি কেউ তার ছেলেকে খেয়াল রাখে, সে এই মেয়েটা। স্বীকার করতেই হবে, নাবানের বন্ধুর মতো বন্ধু আজকাল পাওয়া যায় না। মাদার বাংলাদেশ, তোমার এই ছেলে এমন একরোখা কেন? মাদার বাংলাদেশের মতো হয়েছে নাকি? কথাটা বলেই অধীর চুপ হয়ে যায়। বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। নিজের মুখে চেপে ধরে বিড়বিড় করে, ধুর, বারুদ মার্কা মুখ থেকে কখন থেকে বের হয় আল্লাহ জানে। কখন কি বের হয় আল্লাহ জানে। এমনিতেই মাদার বাংলাদেশের মন খারাপ। তার উপর ফাদার বাংলাদেশের নাম নিয়ে ডাল খিচুড়ি বানিয়ে ফেললাম মোড়ের। চিনুক এবার নাবানকে উদ্দেশ্য করে বলে, এখন তুই আমার কথা না শুনলে তোর দুলাভাইকে নিয়ে আসবো বাসায়। বেচারা ডিউটি ছেড়ে আসবে কিন্তু। জানিস তো হাসপাতালে থাকা কতটা দরকার? আমি বললে সব ছেড়ে চলে আসবে। আবার ভ্রু কুচকে বলে, আমায় ব্ল্যাকমেল করছিস? তোর মতো শাকচুন্নি ফ্রেন্ড যেন কারো না হয়। আর বলি, বেচারা দুলাভাই এমন গুন্ডি মেয়েকে কিভাবে পছন্দ করে? কতটা তার ছেঁড়া হলে হবু বউ একটা কল দিলে হাজির হয়। ঝিনুক চোখ পাকায়। তুই বুঝবি না। যখন কাউকে সত্যিকারে ভালোবাসবি, তখন তাকে একবার দেখার জন্য কত পাগলামি করতে মরিয়া হয়ে যাবি। বিশ্ব প্রেমিকা হয়ে যাবি নাকি, হয়ে গেলি নাকি? নাবান। কথা বলতে বলতে তারা হসপিটালে পৌঁছে যায়। সঙ্গে অধীর আর সৃজনও। সৃজন বাসায় নাবানদের পাশেই। সৃজন বাসা, বাবা নেই, মা আছে। আর ঝিনুকের মা নেই, বাবা আছে। অদ্ভুত এক সমতা। সবাই জীবনে কেউ না কেউ কাউকে মিস করে। সবার বুকেই একটা না পাওয়ার হাহাকার লুকানো। কেবিনে বসে আছে বন্ধুমহল। ডাক্তার তুষার হোসেন তাদের দেখে বেজায় খুশি। এরা তার ভাইরূপে শালা। বন্ধুদের দেখে সঙ্গে সঙ্গে খাবার অর্ডার করে দেয় তুষার। নাবান ক্ষত পরিষ্কার করতে করতে বলে, তা শালাবাবু, নিজেই চলে এলে? না হলে তোমার গুন্ডি বান্ধবীর ডাকে আমার ছুটতে হতো। অধীর বলে ওঠে, বুঝি না ভাই, আপনি কেন এই শাকচুন্নির কথা শোনেন? সৃজনও সায় দেয়, ঠিক ভাই, এমন গুন্ডি মেয়ে জীবনেও দেখিনি। তুষার হেসে বলে, শালারা বেশি বলো না, পরে আবার আমার ঘাড় মটকাবে। অধীর চোখ টিপে, ধুলাভাই, এত মেয়ে থাকতে এই গুন্ডির শাকচুন্নিটাকেই কেন পছন্দ করলেন? তুষার গম্ভীর বান করে, শান্ত মেয়েকে বিয়ে করলে জীবন শান্ত হয়ে যেত। আমি তো একটু অ্যাকশন চাই। সৃজন হাসে, এই সাতজনে তো রাগলে পুরোই থান্ডারস্টর্ম। ভয় লাগে না? ভয় না, অভ্যেস হয়ে গেছে। এখন চুপ থাকলে বরং চিন্তা লাগে। ধুলাবাই, সামলান কিভাবে? অধীর, সামলাই না, আত্মসমর্পণ করি। সংসার বাঁচানোর সেরা উপায়। তুষার, লেডি গুন্ডি তো আপনাকে একদম ভয় পায় না। অধীর, ও আমাকে ভয় পাবে কেন? আমি তো ওর লাইফ টাইম বডিগার্ড। তুষার অধীর নাটকীয় ভঙ্গিতে বলে, ভাই, আপনি তো পুরো দেশকে দামান হো। आप तो पूरे देश के दामन हो। आपके पास बीबी संभालने का কোর্স करना पड़ेगा। সবাই একসাথে হেসে ওঠে। যেনক তাদের ফিসফিসানি দেখে বলে, এই কুটনামির দল, কি ফিসফিস করছিস আমার রেখে? এখন থেকে আমার বিরুদ্ধে মিটিং বসিয়েছিস? যতই ঘুড়ি উড়াও, লাটাই তো আমার হাতে। আবার হাসির রোল। ঝিনুক তুষারকে বলে, এই তুষার, নাবানের ক্ষত যদি দুদিনের মধ্যে ভালো না হয়, তোমার ডাক্তারি লাইসেন্স বাদ করে দেব। তুষার সঙ্গে সঙ্গে নাটকীয় সেলুট দেয়। যথা আজ্ঞা মহারানী, আপনি যা বলবেন এই বান্দা অক্ষরে অক্ষরে পালন করবে। ঝিনুক নাবানের চুল ঠিক করে দেয়। তুষার পাশে বসে বলে, ভাই, ওষুধগুলো কিন্তু খাবেন, না হয় আমার লাইসেন্স যাবে।
এই হতভাগা দুলাভাইয়ের দিকে তাকিয়ে হলেও খেয়ে নিন। দুষ্টু মিষ্টি কথাবার্তায় সময় কেটে যায়। এক এক করে সবাই চলে যায়, ঝিনুক বাদে। সে কিছু সময় প্রিয় মানুষটার সঙ্গে কাটাবে। ঝিনুককে বিদায় দিয়ে কেবিনে ঢুকতে তুষারের অ্যাসিস্ট্যান্ট ফরিদ সাথে দেখা। ফরিদ বলে, স্যার, ম্যাম যে এত ছেলেদের সাথে মিশে, আপনার খারাপ লাগে না? আর এই নাবানের জন্য সে পাগল। সেদিন ক্ষত দেখে মনে হচ্ছিল ওষুধ ম্যামই দিতে হবে। সন্দেহ হয় না? তুষার মৃদু হেসে বলে, ভালোবাসার মানুষ তো নাবান, সেটা আমি জানি। তাকে অনেক ভালোবাসে জিনুক, সেটাও জানি। ওদের সৃজন তাদেরও ভালোবাসে, কিন্তু ভাইয়ের চোখে, বন্ধুর চোখে, বড় বোন হয়ে। সেখানে আমি কি কর আমি কি বলল আমি কি বলবো? ফরিদ থেমে যায়। কিন্তু স্যার, তুষার শান্ত গলায় বলে, আমি তাদের খুব ভালো করে চিনি। জানো, তারা একসাথে রাত কাটালেও আমার বিন্দু মাত্র সন্দেহ হবে না। আমি জানি তারা একে অপরকে ভালোবাসে, সম্মান করে। আর আমার ভালোবাসার মানুষ যাদের ভালোবাসে, তাদের আমিও ভালোবাসি। যাও ফরিদ, রোগী আসতে বলো। অনেক লেট হয়ে গেছে। তুষার চলে যায়। ফরিদ বিড়বিড় করে, খাইলে কাজ নাই, নিজের বউ পরিবার সারি, আবার অন্যজনের ভালোবাসা দেব। আপন মানুষ বলতে আমরা অনেক সময় শুধু রক্তের সম্পর্ক বা সংসারের সম্পর্ক বুঝি, অথচ বাস্তবতা তার চেয়েও অনেক বড়। ভালোবাসা বা বিশ্বাস এগুলো কোনো সম্পর্কে নাম দেখিয়ে জন্মায় না, জন্মায় আচরণ, সময়, দায়িত্ব আর আন্তরিকতা থেকে। অনেক সময় রক্তের সম্পর্ক মানুষের পাশে থাকে না, অথচ কোনো বন্ধু, সহপাঠী বা কলেজের বেস্ট ফ্রেন্ড কঠিন সময়ে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। তখন প্রশ্ন আসে, তাকে কি ভালোবাসা বা বিশ্বাস করা যাবে না, শুধু সে আপন নয় বলে? আসলে ভালোবাসা দুই ধরনের, একটা জন্মসূত্রে পাওয়া, আরেকটা জীবনের পথে অর্জন করা। কলেজের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সহযোদ্ধা, এরা অনেক সময় আমাদের জীবনে এমন কিছু মুহূর্তের সাক্ষী থাকে যা পরিবারের কেউই জানে না। হাসি, কষ্ট, স্বপ্ন ভাগাভাগি করতে করতে একটা গভীর বিশ্বাস তৈরি হয়। সেই বিশ্বাসকে ছোট করে দেখা বা অমূল্যায়ন করা ঠিক নয়। তবে এখানেও সীমারেখা জরুরি। বন্ধুত্ব, ভালোবাসা মানে অন্ধ বিশ্বাস নয়, আবার অকারণে সন্দেহও নয়। মানুষ তার কাজ দিয়ে চিনতে পারে কে সম্মান দেয়, কে পাশে থাকে, কে স্বার্থের জন্য নয়, মানুষ হিসাব ভালোবাসে। সমাজ শেখায় জায়গাটা খোলো। ভালোবাসা শুধু আপন মানুষদের মধ্যেই সীমাবদ্ধ না, কিন্তু বিশ্বাস করার আগে মানুষকে সময় দিয়ে চিনতে হয়। সম্পর্কের নাম নয়, আচরণই আসল পরিচয়। শেষ পর্যন্ত আপন হয়ে যায় সেই মানুষটি যে প্রয়োজনের সময় হাত ছাড়ে না। তুষার ছেলেটাও তার 5 বছর ধরে কাছ থেকে দেখছে, হয়তো বয়সী না, কিন্তু আজ সে দাঁড়িয়ে আছে কেবল ওই মানুষগুলোর জন্য। বিপদে তারা ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়েছে। ঝিনুকের প্রতি তাদের ভালোবাসা তাকে বরাবরই মুগ্ধ করেছে। তাই তো এই বন্ধুত্ব তার চোখে সেরা একদল। প্রত্যেকের জীবনে কারো না কারো অভাব আছে, আর সেই অভাবগুলো একে অপরের ভরসা হয়ে পূরণ করছে তারা। টুংটাং শব্দে ফোনে নোটিফিকেশন আসে। হ্যারা হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে অসভ্য গিটারওয়ালা একটা ভিডিও পাঠিয়েছে। হয়তো কিছু লিখেছে। হ্যারা অপেক্ষা করে, মেসেজ আসতেই চোখ রাখে সে। এই অ্যাটম বোম, এটা দেখে শিখো। যদি উল্টাপাল্টা শিখো, আমার থেকে কেউ খারাপ হবে না, বলে দিলাম। মেসেজ দেখে বিরক্ত হয় হ্যারা। শালা, ফায়ারবক্স না, একটা বারুদ। কথায় কথায় আগুনের মতো জ্বলে ওঠে। ভালো করে বললি কি তোর পাছায় আগুন লাগতো? ভিডিওটা প্লে করে মন দিয়ে দেখে। একা কিভাবে নাচবে, দুজন লাগবে প্র্যাকটিস করতে। এখন কি করবে সে বুঝে উঠতে পারছে না। এদিকে রোজ আর রুষা রুষা কি সুন্দর প্র্যাকটিস করছে। আল্লাহ, বেছে বেছে ওই ফায়ার বক্সের সাথে মিলালো থেকে কপাল খারাপ হলে যা হয়। আর এই নীলার পা কাটার সময় হলো না। যত সব ঝামেলা তার সাথেই। নাচের পার্টনারের দরকার। হেরা জোর করে রোজকে টেনে নিয়ে আসে। রোজ ভেবেছিল শান্তভাবে
স্টেপ প্র্যাকটিস করবে, কিন্তু হেরার নাচের সময় একটু বেশি রোমান্টিক ভঙ্গিতে ধরতে গিয়ে হঠাৎ রোজ অপশ্চর জায়গায় হাত লেগে যায়। রোজ লাফ দিয়ে ওঠে। এই, তোর মাথা ঠিক আছে? প্র্যাকটিস করবি নাচে না প্রেমের? হেরা চোখ গোল করে। আরে স্টেপটা এমনই, আমি কি জানতাম তুই এত ড্রামা কুইন? রোজ গম্ভীর হয়ে, শোন, আমি ফায়ার বক্সের সাথে যা খুশি করিস, আমার সাথে না। আমি শান্তিতে বাঁচতে চাই। হেরা ঠোঁট কামড়ে হেসে ফেলে। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, কিন্তু সত্যি বল, স্টেপটা কেমন হলো? রোজ এবার সিরিয়াস হয়ে স্টেপ ঠিক করে দেয়। দুজন আবারও প্র্যাকটিস শুরু করে। হাসাহাসি, ঠাট্টা, ভুলভাল স্টেপ সব মিলিয়ে ঘর ভরে ওঠে। হেরা মাঝে মাঝে ভিডিওটা দেখে নেয়। মনে মনে ভাবে, ফায়ার বক্স, তুই আগুন হোস, কিন্তু আমি তো বারুদ না, আগুনকে নিয়ন্ত্রণ করতে জানি। এই নাচ প্র্যাকটিস করছিস নাকি আমাকে হার্ট অ্যাটাক দেওয়ার প্ল্যান? হ্যাঁ, মলিন মুখে তাকায়। সে কি করবে? স্টেপটাই এমন, কালে হাত দিতে হবে, পেটে হাত রাখতে হবে। শেষে রোজ বলে, আমি না রুষাকে নিয়ে নাচ। আমি দূর থেকে দেখি, নিরাপদ দূরত্বে থাকি। তোদের হাত বেশি চলে। হ্যাঁ, চোখ বড় করে, দেখ, এমন করিস না প্লিজ। এই অসভ্য গিটারওয়ালার থেকে ভালো পারফরমেন্স করতেই হবে। কথাটা খুব বিশ্বাসের সাথে বলে হেরা। রোজের শরীর এমনিতেই কাতকুতু প্রবণ, একটু কেউ ছুলে লাফিয়ে ওঠে। আর সৃজন এ নিয়ে কম খোঁটা দেয়নি। তাই আপাতত এই নিরাপদ দূরত্ব থাকতেই চায়। হাসিনা মার্কা হাসি দিয়ে বলে রোজ, বোন, আমার থেকে রোষা ভালো পারবে, তুই তাকে নিয়ে কর জানু। এই হাত আমি খুব ভয় পাই। ব্যাস, রোজ নিজেকে বাঁচিয়ে রোষার উপর দায়িত্ব চাপিয়ে দেয়। এবার রোষার কপাল খারাপ। হেরা তাকে এমনভাবে টেনে আনে যেন রোষা না নাচলে অনুষ্ঠানই বন্ধ হয়ে যাবে। মিউজিক শুরু। হেরা ঘোরাতে গেলে কিন্তু নিজের স্পিড নিজে কন্ট্রোল করতে পারে না। একটা টান দিয়ে নিজের পুরো ওজন রুষার উপর ছেড়ে দিল। রুষা হাঁপাতে হাঁপাতে বলে, ধীরে, আমি মানুষ, টাইমলি না, বইন, একটু আস্তে ঘোর। কথা শেষ হওয়ার আগেই রুষা এক টান দিয়ে ব্যালেন্স বাঁচাতে গেল। হেরা পুরো ভর ছেড়ে দিল তার উপর, ধপাস। দুজন একসাথে মেঝেতে পড়ে গেল। রোজ পাশ থেকে চিৎকার করে, এইটা নাচ না, লাইভ শো। সেই করে ভাই, সেই করা। মেঝেতে পড়ে হেরা মুখ মলিন করে থাকে। সে নাচ পারে মোটামুটি, কিন্তু আজ কেন এমন হচ্ছে? মনে মনে ভাবে, ওই অহংকারী গিটারওয়ালা ইচ্ছে করেই গান দিয়েছে, আমাকে হেনস্থা করার প্ল্যান। বড় হুমকি দিলে, একবার যদি আমি পারফর্ম করতে না পারি, একটু ভয় ঢুকে যায় মনে। টক্কর নিতে গিয়ে যদি নিজের মান সম্মান খোয়ায়, কিন্তু না, যেভাবেই হোক এই ডান্স সে শিখবেই। রুষা উঠে বসে হাঁটুতে হাত বোলাতে ভোলাতে বলল, আগে ওজন কমাও, তারপর আমাকে পার্টনার বানাও। আমি তোর ভার নিতে পারবো না। তোর ভার যদি কেউ নিতে পারে, সে চুইংগাম হিরো আর চকলেট হিরো। হেরার সঙ্গে সঙ্গে মুখ গোমড়া করে বলে, আমি পারফেক্ট আছি। ওজন বেশি না আমার, ভালোবাসা বেশি। আর সেই ভর তুই নিতে পারিসনি, রোশন রানী। রোজ হেসে গড়িয়ে পড়ে। রুষার দাঁত খিচিয়ে বলে, দেখিস, ওই গিটারওয়ালা যদি তোকে লিফ লিভ কিস লাইভে লিভ করতে বলে, তখন তুই বুঝবি ভালোবাসার ওজন কাকে বলে। হ্যারা চোখ উল্টায়। সে লিফট করবে? আগে নিজের ব্যালেন্স শিখুক, তারপর আমাকে তুলবে। কিন্তু মনে মনে সে জানে চ্যালেঞ্জটা কঠিন। সে ফোনটা তুলে আবারও ভিডিও চালায়। চোখে এবার যায় জিদ। বিড়বিড় করে বলে, শেহতাজ খান নাওয়ান, আপনি ফায়ার বক্স বা আগুন যাই হন, আমি কিন্তু ঝড়, কাল বৈশাখী ঝড়। আমি আগুনকে উড়িয়ে দিতে পারিনি। রোজ আর রুষা একে অন্যের দিকে তাকিয়ে ফিসফাস করে, এই আগুন ঝড়ের মধ্যে আমরা দুজনে পুড়ে শেষ হয়ে যাই। রোজ আর রুষা হাসিতে রুম হাসে যেন,
কিন্তু হেরার চোখে এমন খেলা না, চ্যালেঞ্জ।